ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস টু ভিশন ডব্লিউবিসিএস। ভিশন ডব্লিউবিসিএস ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আমাদের যে ডব্লিউবিসিএস মেন্স 2021কে লক্ষ্য করে যে মেন্স মক টেস্ট সিরিজটা চলছিল তার সেট নাম্বার 9 আমরা আজকে করব। সেট 8-এ আমরা পলিটি সেকশন করেছিলাম, পেপার 5 অফ ইন্ডিয়ান ডব্লিউবিসিএস মেন্স পেপার। সেট 9 আর 10 এটাও পেপার 5ই করব, বাট ইকোনমি পার্টটা, ওকে, ইন্ডিয়ান ইকোনমি পার্টটা আমরা করব। সো যারা আমাদের চ্যানেলে নতুন আছো তারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও, ভিডিওসগুলো ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। অ্যান্ড যে সমস্ত ইউটিউব ক্লাসেস তোমরা করতেছো, এই সমস্ত ইউটিউব ক্লাসেসের ফ্রি পিডিএফ নোটস তোমরা পেয়ে যাবে আমাদের ভিশন ডব্লিউবিসিএস এর অফিসিয়াল অ্যাপে, যেটা তোমরা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারো। অ্যাপটাতে লগ ইন করার পর তোমরা ওইখানে ফ্রি অফ কস্ট সমস্ত ইউটিউব ক্লাসেসের PDF পেয়ে যাবে। ওকে, মুভিং অন, ফার্স্ট কোয়েশ্চেন অফ দ্য ডে। The now defunct প্ল্যানিং কমিশন was set up on, তোমাকে জিজ্ঞাসা করছে যে এখন বর্তমানে প্ল্যানিং কমিশনকে অ্যাবলিশ করা হয়েছে, বাট এই প্ল্যানিং কমিশনকে সেট আপ কোন দিন করা হয়েছিল? On which day was the planning commission set up? Option A 15 March 1950, option B 6 August 1952, option C 1st September 1951, and option D none of the above. আমি তোমাদেরকে 10 সেকেন্ডস দিচ্ছি, তাড়াতাড়ি আনসারটা কমেন্ট বক্সে জানাও আমাকে। প্ল্যানিং কমিশন কে কোন দিনে সেট আপ করা হয়েছিল? কি হবে রাইট আনসার? একদমই তোমরা সঠিক উত্তর দিয়েছো, ইটস অপশন এ 15 মার্চ 1950। 15ই মার্চ 1950-তে প্ল্যানিং কমিশন এর স্থাপনা করা হয়েছিল। ওকে, প্ল্যানিং কমিশনকে অ্যাবলিশ করা হয়েছে 2014 সালে। রিপ্লেস কে করেছে প্ল্যানিং কমিশনকে? তো নীতি আয়োগ করেছে, ঠিক আছে। অ্যান্ড 15 মার্চ 1950-তে যখন এই প্ল্যানিং কমিশনের স্থাপনা হয়েছিল, তো হু ওয়াজ দ্য চেয়ারম্যান অফ দ্য প্ল্যানিং কমিশন? দ্য চেয়ারম্যান অফ দ্য প্ল্যানিং কমিশন ওয়াজ দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া। তো বর্তমানে যে তৎকালীন প্রধানমন্ত্রী কে ছিলেন? তো ইট ওয়াজ জওয়াহরলাল নেহরু। অ্যান্ড প্ল্যানিং কমিশনের যে চেয়ারম্যান হবে সেটা সবসময় প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া ছিলেন। ওকে, মুভিং অন, সেকেন্ড কোয়েশ্চেন। দি এম অফ দ্য থার্ড 5-year প্ল্যান ওয়াজ, দেখো 1961 থেকে 1966 যে থার্ড 5-year প্ল্যান হয়েছিল, এই থার্ড 5-year প্ল্যানের এমটা, অবজেক্টিভটা কি ছিল? অপশন তোমাদের সামনে আছে, গিভিং ইউ 20 সেকেন্ডস টু সলভ দিস কোয়েশ্চেন। 20 সেকেন্ডে আনসারটা আমাকে কমেন্ট বক্সে জানাও। 20 সেকেন্ডস। অপশন এ কি? Rapid industrialization. Option B, growth with stability and progress towards self-reliant and self-generating economy. And option D, removal of poverty and attainment of self-reliance. কি হবে রাইট আনসার? এম অফ থার্ড 5-year প্ল্যান। তো সঠিক উত্তর হচ্ছে অপশন সি, সেলফ রিলায়েন্ট অ্যান্ড সেলফ জেনারেটিং ইকোনমি। দেখো থার্ড 5-year প্ল্যান 1961 থেকে 1966 হয়েছিল। এই টাইমেই আমরা বলতে পারি দ্যাট ওয়ার হয়েছিল উইথ চাইনা অ্যান্ড পাকিস্তান, ওয়ার হয়েছিল ইন্ডিয়ার, অ্যান্ড দ্য প্ল্যান ওয়াজ কমপ্লিট ফেলিয়ার। এই প্ল্যানের পরেই কিন্তু আমাদেরকে প্ল্যান হলিডে আনতে হয়েছিল, বিকজ ইন্ডিয়ান ইকোনমি অতটা গ্রোই করে নাই। বাট এইম অফ দ্য থার্ড 5-year প্ল্যান কি ছিল? সেলফ রিলায়েন্ট অ্যান্ড সেলফ জেনারেটিং ইকোনমি। এই 5-year প্ল্যানেই, মানে থার্ড 5-year প্ল্যানে এগ্রিকালচার অ্যাজ ওয়েল অ্যাজ ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, এই দুটোকে সমান গুরুত্ব দেওয়া হয়েছিল। ক্লিয়ার? থার্ড কোয়েশ্চেন। Planned Economy for India, the book was written by, Planned Economy for India এই বইটা কে লিখেছেন? অপশন এ স্যার এম বিশ্বেশ্বরাইয়া, অপশন বি JL নেহরু, অপশন সি SN আগরওয়াল, অ্যান্ড অপশন ডি MN রয়। প্ল্যান্ড ইকোনমি অফ ইন্ডিয়া এই বইটাকে কে লিখেছিলেন? সঠিক উত্তর তোমরা দিয়েছো, একদমই রাইট, ইটস অপশন এ এম বিশ্বেশ্বরাইয়া। এম বিশ্বেশ্বরাইয়া প্ল্যান্ড ইকোনমি ফর ইন্ডিয়া নামের বইটা লিখেছিলেন। হি ওয়াজ দি অথর। ক্লিয়ার? মুভিং অন। ফোর্থ, প্ল্যানিং কমিশন ওয়াজ স্ক্র্যাপড অন। দেখো ফার্স্ট কোয়েশ্চেনে আমরা দেখেছিলাম প্ল্যানিং কমিশন কোন দিন
ফর্ম করা হয়েছিল, এস্টাবলিশ করা হয়েছিল। এবার ফোর্থ কোয়েশ্চেনে আমাদেরকে জিজ্ঞাসা করছে দ্যাট প্ল্যানিং কমিশনকে স্ক্র্যাপ কোন দিন করা হলো, কোন দিন প্ল্যানিং কমিশনকে স্ক্র্যাপ বা অবলিশ করা হয়েছিল। অপশন এ 1st January 2015, অপশন বি 13th August 2014, অপশন সি Jan 22 2015 and option D July 2nd 2015 কি হবে রাইট আনসার? গিভিং ইউ 10 সেকেন্ডস ফর দিস কোয়েশ্চেন। 10 সেকেন্ড অনেক বেশি এই প্ল্যানিং কমিশন কবে স্ক্র্যাপ করা হয়েছিল এটা জানাইতে। তাড়াতাড়ি কমেন্ট বক্সে জানাও। তোমরা অনেকরাই উত্তর দিয়েছো। রাইট আনসার ইজ অপশন বি 13th August 2014। 13ই আগস্ট 2014 সালে প্ল্যানিং কমিশনকে স্ক্র্যাপ করা হয়েছিল। আর প্ল্যানিং কমিশনকে স্ক্র্যাপ করে কি আনা হয়েছিল? তো প্ল্যানিং কমিশনকে স্ক্র্যাপ করে আনা হয়েছিল নীতি আয়োগকে। অ্যান্ড এই স্ক্র্যাপিং অফ প্ল্যানিং কমিশন অ্যাজ ওয়েল অ্যাজ ফর্মেশন অফ নীতি আয়োগ এটা কিভাবে হয়েছিল? এটা জাস্ট বাই অ্যান সিম্পল রেজলিউশন পাসড বাই দ্য ক্যাবিনেট একটা সিম্পল রেজলিউশন পাস করে এটা করেছিল। বিকজ প্ল্যানিং কমিশন ইজ নট আ কনস্টিটিউশনাল বডি। প্ল্যানিং কমিশন একটা কনস্টিটিউশনাল বডি যেহেতু ছিল না, এর জন্য ওটাকে স্ক্র্যাপ করার জন্য কোনো অ্যামেন্ডমেন্ট করতে হয় নাই, জাস্ট একটা রেজলিউশন বাই দ্য ক্যাবিনেট, সেন্ট্রাল ক্যাবিনেট দিয়ে হয়ে গেল। ওকে, মুভিং অন। ফিফথ কোয়েশ্চেন, ইন দ্য কম্পোজিশন অফ ন্যাশনাল ইনকাম অফ ইন্ডিয়া দ্য কন্ট্রিবিউশন ইজ দ্য হাইয়েস্ট। কোন সেক্টরের কন্ট্রিবিউশন ন্যাশনাল ইনকাম অফ ইন্ডিয়াতে কোন সেক্টরের কন্ট্রিবিউশন সব থেকে বেশি থাকে? অপশন এ প্রাইমারি, অপশন বি সেকেন্ডারি, অপশন সি সার্ভিস সেক্টর অ্যান্ড অপশন ডি সোশ্যাল সেক্টর। কোন সেক্টরে ন্যাশনাল ইনকাম সব থেকে বেশি, কোন সেক্টরের কন্ট্রিবিউশন ন্যাশনাল ইনকামে সব থেকে বেশি থাকে? তো এটা তোমরা অনেক জায়গায় এই আনসারটা করেছো। কি হবে আনসারটা? তো ইটস অপশন সি সার্ভিস সেক্টর। সার্ভিস সেক্টর আমাদের ন্যাশনাল ইনকাম বা জিডিপি যেটা আমরা বলবো সেটার 63% অবধি কন্ট্রিবিউট করে। সো সব থেকে বেশি যদি কোনো সেক্টর কন্ট্রিবিউট করে থাকে আমাদের ন্যাশনাল ইনকাম বা জিডিপিতে, তো সেটা হচ্ছে সার্ভিস সেক্টর। ওকে, মুভিং অন। সিক্স, এরিয়া অফ ব্ল্যাক রেভলিউশন ওয়াজ। ব্ল্যাক রেভলিউশন কোন জিনিসের সাথে যুক্ত আছে? which thing বা which sector is linked with black revolution? oil seed, fish, cotton কি পেট্রোলিয়াম প্রোডাকশন? তোমাদেরকে আমি 30 সেকেন্ডস দিচ্ছি, তাড়াতাড়ি আনসারটা জানাও। এরিয়া অফ ব্ল্যাক রেভলিউশন, ব্ল্যাক রেভলিউশনের এরিয়া কোনটি? তাড়াতাড়ি কমেন্ট বক্সে আনসারটা জানাবে। তো একদমই সঠিক উত্তর দিয়েছো তোমরা। ইটস অপশন ডি পেট্রোলিয়াম প্রোডাকশন। পেট্রোলিয়াম প্রোডাকশনের সাথে ব্ল্যাক রেভলিউশনটা লিঙ্কড আছে বা যুক্ত আছে। পেট্রোলিয়াম প্রোডাকশনটাকে এনহ্যান্স করার জন্য যে রেভলিউশন আনা হয়েছিল, যে পদ্ধতিটাকে অ্যাডপ্ট করা হয়েছিল, যে চেঞ্জমেন্ট আনা হয়েছিল, সেটাকেই আমরা বলি ব্ল্যাক রেভলিউশন। ওকে, মুভিং অন। নেক্সট কোয়েশ্চেন, জিডিপি অ্যাট মার্কেট প্রাইস মাইনাস নেট ইনডাইরেক্ট ট্যাক্সেস ইজ ইকুয়াল টু, তোমাকে ফর্মুলা দেওয়া আছে, আনসারটা কি হবে আইডেন্টিফাই করতে হবে। জিডিপি অ্যাট মার্কেট প্রাইস মাইনাস এনআইটি। আনসারটা আমাকে তাড়াতাড়ি জানাও কমেন্ট বক্সে। গিভিং ইউ 30 সেকেন্ডস ফর দিস কোয়েশ্চেন। ভেবে জানাবে, ঠিক আছে? তো কি হবে জিডিপি অ্যাট মার্কেট প্রাইস মাইনাস নেট ইনডাইরেক্ট ট্যাক্সেস? তো আনসার হবে অপশন ডি এনএনপি অ্যাট ফ্যাক্টর কস্ট, নেট ন্যাশনাল প্রোডাক্ট অ্যাট ফ্যাক্টর কস্ট। ওকে, মুভিং অন। নেক্সট কোয়েশ্চেন। তো দেখো জিডিপি ক্যালকুলেট করার একটা ফর্মুলা আগে বলে দিই। জিডিপি ইজ ইকুয়াল টু সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এম। তো এটাকে একটা ওয়ার্ড দিয়ে আমরা মনে রাখতে পারি, দ্যাট ইজ চিকজেম। চিকজেম, জিডিপি ইজ ইকুয়াল টু চিকজেম, যেখানে এক্স মাইনাস এম ইজ ইকুয়াল টু ইম্পোর্ট মাইনাস এক্সপোর্ট। ওকে, মুভিং অন। 8th কোয়েশ্চেন। কোয়েশ্চেনটা তোমাদের স্ক্রিনে আছে। আনসারটা, কোয়েশ্চেনটা হচ্ছে, দেখো বলছে a currency with a value that fluctuates as a result of country's political or economic uncertainty is known as। এমন কারেন্সি
যার ভ্যালিউ দেশের পলিটিক্যাল বা ইকোনমিক প্রবলেমসের ক্ষেত্রে ফ্লাকচুয়েট করে এমন কারেন্সিকে কি বলা হয়? অপশন এ হার্ড কারেন্সি, অপশন বি সফট কারেন্সি, অপশন সি বোথ অ্যান্ড অপশন ডি নান অফ দি অ্যাবভ। কি হবে রাইট আনসার? তো তোমরা অনেকরাই উত্তর করেছো, ইটস অপশন বি সফট কারেন্সি। এমন কারেন্সি যেটা পলিটিক্যাল বা ইকোনমিক আনসার্টেনিটি এর কারণে ফ্লাকচুয়েট করে, ওই রকম কারেন্সিকে আমরা সফট কারেন্সি বলি। ওকে, মুভিং অন। 9th, a condition of slow economic growth and relatively high unemployment, economic stagnation accompanied by rising prices is known as, মানে এমন একটা পরিস্থিতি যেখানে ইকোনমিক গ্রোথ অনেকটা একদম আসতে হচ্ছে, মানে অনেক স্লো ইকোনমিক গ্রোথ দেখছো, সাথে সাথে আনএমপ্লয়মেন্ট অনেক বেশি আছে, অ্যাজ ওয়েল অ্যাজ ইনফ্লেশনটা অনেক বেশি আছে। এমন সিচুয়েশনটাকে, এমন ফেজকে আমরা কি বলি? অপশন এ স্ট্যাগফ্লেশন, অপশন বি হাইপার ইনফ্লেশন, অপশন সি ডিমান্ড পুল ইনফ্লেশন অ্যান্ড অপশন ডি কস্ট পুল ইনফ্লেশন। কি হবে রাইট আনসার? Condition of slow economic growth with high unemployment and accompanied by rising prices. তো আনসারটা আমাকে কমেন্ট বক্সে জানাও। তোমরা অনেকরাই উত্তর দিয়ে ফেলেছো, ভেরি গুড। ইটস অপশন এ স্ট্যাগফ্লেশন। স্ট্যাগফ্লেশন এমন সিচুয়েশন থাকে যেখানে ইকোনমিক গ্রোথ অনেক কম থাকে, ইনফ্লেশন অনেক বেশি থাকে, অ্যাজ ওয়েল অ্যাজ আনএমপ্লয়মেন্টটাও অনেক বেশি থাকে। ওকে, মুভিং অন। 10th, since April 2014, the Reserve Bank of India has adopted a new measure of inflation, which is known as 2014 সাল থেকে আরবিআই ইনফ্লেশনটা ক্যালকুলেট করার জন্য, মেজার করার জন্য যে নতুন পদ্ধতি বা নতুন ইন্ডেক্সকে অ্যাডপ্ট করেছে, এই ইন্ডেক্সের নামটা কি? অপশন এ কনজিউমার প্রাইস ইন্ডেক্স, দ্যাট ইজ সিপিআই, option B new consumer price index, option C WPI wholesale price index and option D none of the above. কি হবে রাইট আনসার? রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া 2014 সাল থেকে কোন ইন্ডেক্সকে অ্যাডপ্ট করেছে ফর মেজারিং অফ ইনফ্লেশন? তো সঠিক উত্তর হবে অপশন এ কনজিউমার প্রাইস ইন্ডেক্স। কনজিউমার প্রাইস ইন্ডেক্সকে আমরা 2014-15 থেকে আরবিআই অ্যাডপ্ট করেছে অ্যাজ দি ইন্ডেক্স ফর মেজারিং ইনফ্লেশন। ওকে, এর আগে আমরা কি করতাম? এর আগে আরবিআই হোলসেল প্রাইস ইন্ডেক্সকে দেখতো, বাট রঘুরাম রাজন দ্য গভর্নর অফ আরবিআই অ্যাট দ্যাট টাইম, উনি এটাকে চেঞ্জ করে কনজিউমার প্রাইস ইন্ডেক্স করেছিলেন। ক্লিয়ার? মুভিং অন। 11th কোয়েশ্চেন, ইন উইচ ইয়ার ওয়াজ দ্য রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া এস্টাবলিশড? রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়াকে কোন সালে এস্টাবলিশ করা হয়েছিল? ম্যাক্স টু ম্যাক্স 10 সেকেন্ড লাগবে এই কোয়েশ্চেনটার আনসার করার জন্য। প্রিলি লেভেলের কোয়েশ্চেন এটা। তো অনেকরা সঠিক উত্তর করেছে। ইটস অপশন এ 1935। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 এর মাধ্যমে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া এর স্থাপনা করা হয়েছিল। হু ওয়াজ দ্য ফার্স্ট গভর্নর অফ রিজার্ভ ব্যাংক? তো ফার্স্ট গভর্নর ছিলেন অপসপন স্মিথ অ্যান্ড ফার্স্ট ইন্ডিয়ান গভর্নর অফ আরবিআই ছিলেন স্যার সিডি দেশমুখ। অ্যান্ড ন্যাশনালাইজ কবে করা হলো আরবিআই কে? তো 1949-এ আরবিআই কে ন্যাশনালাইজ করা হয়েছে। ক্লিয়ার? মুভিং অন। 12th, which of the following is not determined by RBI? আরবিআই এই চারটে অপশনের মধ্যে কোন ইন্ডেক্সটা বা কোন রেটটা আরবিআই ডিটারমাইন করে না? সিআরআর, এসএলআর, রেপো রেট কি প্রাইম লেন্ডিং রেট? এই চারটের মধ্যে কোন অপশনটি হচ্ছে যেটা, কোন এমন রেট যেটাকে আরবিআই ডিটারমাইন করে না? কি হবে রাইট আনসার? তো রাইট আনসার উইল বি অবসলিউটলি, তোমরা অনেকরাই সঠিক উত্তর দিয়েছো, ইটস অপশন ডি প্রাইম লেন্ডিং রেট। দেখো সিআরআর দ্যাট ইজ ক্যাশ রিজার্ভ রেশিও, এটা একটা মনিটারি টুল আছে যেটা আরবিআই অ্যানাউন্স করে। সিমিলারলি এসএলআর দ্যাট ইজ স্ট্যাটুটরি লিকুইডিটি রেশিও, রেপো রেট, এই সমস্ত রেটগুলোকে আরবিআই ডিসাইড করে, ডিটারমাইন করে ওদের আরবিআই এর বাই মান্থলি মনিটারি পলিসিতে। ওয়াইল প্রাইম লেন্ডিং রেট এটা শিডিউলড কমার্শিয়াল ব্যাংকগুলো ডিটারমাইন করে ওদের বেস্ট কাস্টমারের জন্য, যে ওদের ফেভারিট কাস্টমার থাকে
কমন কাস্টমারদেরকে ইজিলি অ্যান্ড কম ইন্টারেস্টে যে লোন প্রোভাইড করা হয় ওই রেটটাকে বলা হয় প্রাইম লেন্ডিং রেট। তো প্রিমিয়ার কাস্টমারদের জন্য এই রেটটা ডিসাইড হয়, আর এই রেটটা ডিসাইড কে করে? তো কমার্শিয়াল ব্যাংক নিজেই করে। ক্লিয়ার? মুভিং অন, 13th কোয়েশ্চেন। Which of the following are considered to be stressed assets of bank? ব্যাংকের স্ট্রেসড অ্যাসেট এই চারটে মধ্যে কোনটি অ্যাসেটসকে আমরা স্ট্রেসড অ্যাসেটস অফ ব্যাংক বলি? অপশন এ এনপিএস, অপশন বি restructured loans, অপশন সি রিটার্ন অফ অ্যাসেটস, অ্যান্ড অপশন ডি অল অফ দি অ্যাবভ। কি হবে রাইট আনসার? স্ট্রেসড অ্যাসেট। তোমরা অনেকরাই সঠিক উত্তর দিয়েছো, তাও আমি চাচ্ছি সবাই উত্তর করো। আমি আরো 10 সেকেন্ডস দিচ্ছি তোমাদেরকে। কি হবে রাইট আনসার? স্ট্রেসড অ্যাসেটস অফ ব্যাংক। স্ট্রেসড অ্যাসেট অফ ব্যাংক থাকে এনপিএ অ্যাজ ওয়েল অ্যাজ রিস্ট্রাকচার্ড লোন অ্যাজ ওয়েল অ্যাজ রিটার্ন অফ অ্যাসেট, দ্যাট ইজ অপশন ডি অল অফ দি অ্যাবভ। এই সমস্ত অ্যাসেটস গুলোকে আমরা স্ট্রেসড অ্যাসেট বলি ব্যাংকিং এর ল্যাঙ্গুয়েজে। ওকে, মুভিং অন। 14th, securitization and reconstruction of financial assets and enforcement of security interest, that is SARFAESI Act কোন সালে পাস হয়েছিল? In which year was the SARFAESI Act passed? Option A 1992, option B 2005, option C 2002, and option D 2000. SARFAESI Act কোন সালে পাস হয়েছিল? একটু ভাবলে তোমরা আনসার করতে পারবে। কি হবে রাইট আনসার? তো অ্যাবসলিউটলি ইটস অপশন সি 2002 সালে সারাফাইসি অ্যাক্টকে পাস করানো হয়েছিল। এটা আমাদের যে ব্যাংকিং সেক্টরে যে ফাইন্যান্সিয়াল অ্যাসেটস গুলো ছিল, যে এনপিএস গুলো ছিল, ওদেরকে রিকনস্ট্রাকশন করার জন্য, সিকিউরিটাইজেশন করার জন্য এই অ্যাক্টটাকে পাস করানো হয়েছিল। ক্লিয়ার? মুভিং অন। 15, ড্যাশ ইজ দ্য রেগুলেটর অফ মিউচুয়াল ফান্ডস অফ ইন্ডিয়া। মিউচুয়াল ফান্ড অফ ইন্ডিয়া এর রেগুলেটর কে? Option A RBI, option B SEBI, option C SEBI and Government of India, and option D IRDA. এই চারটে অপশনের মধ্যে কোনটি সঠিক উত্তর? হু ইজ দ্য রেগুলেটর অফ মিউচুয়াল ফান্ডস ইন ইন্ডিয়া? মিউচুয়াল ফান্ড মানে কি হয়ে যাচ্ছে? মিউচুয়াল ফান্ড ইন দ্য সেন্স আমরা বলতে পারি ইট ইজ ক্যাপিটাল মার্কেট, অ্যান্ড ক্যাপিটাল মার্কেটের গার্ডিয়ান কে? তো ইটস অপশন বি SEBI, সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। SEBI is the regulator of Mutual Fund of India. Okay, moving on. দেখো, SEBI 1992 তে এটাকে এস্টাবলিশ করা হয়েছিল বাই SEBI Act 1992। এটা একটা স্ট্যাটুটরি বডি। ওকে, মুভিং অন। 16th কোয়েশ্চেন, ফাইন্ড দি অড ওয়ান আউট। এই চারটে অপশনের মধ্যে কোনটি অপশন অড আছে? অড ওয়ান আউট বের করতে হবে। তো আমি তোমাদেরকে 20 সেকেন্ডস দিচ্ছি এই কোয়েশ্চেনের জন্য, তাড়াতাড়ি আনসারটা করো। Which of the following is an odd one? odd one তোমাদেরকে বের করতে হবে। অপশন হচ্ছে ইনকাম ট্যাক্স, অপশন বি ক্যাপিটাল গেইনস ট্যাক্স, অপশন সি সিকিউরিটিজ ট্রানজাকশন ট্যাক্স, অ্যান্ড অপশন ডি গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স। কি হবে রাইট আনসার? তাড়াতাড়ি কমেন্ট বক্সে জানাও। তো একদমই সঠিক উত্তর, ইটস অপশন ডি জিএসটি। দেখো, ইনকাম ট্যাক্স, ক্যাপিটাল গেইনস ট্যাক্স, সিকিউরিটিজ ট্রানজাকশন ট্যাক্স, এই সমস্ত ডাইরেক্ট ট্যাক্সেস আছে। ওয়াইল এই জিএসটি দ্যাট ইজ গুডস এন্ড সার্ভিস ট্যাক্স, এটা কিন্তু একটা ইনডাইরেক্ট ট্যাক্স আছে। ক্লিয়ার? মুভিং অন। The scheme encourages parents to build a fund for their future education and marriage expenses of their female child, backed by Government of India. The scheme is, দেখো তোমাদেরকে জিজ্ঞাসা করছে কোন স্কিমটা একটা মেয়ের বাবা মাকে এনকারেজ করে ওদের ফিউচার এডুকেশন আর ম্যারেজের এক্সপেন্সেসের জন্য ফান্ড রেজ করার জন্য, যেটাকে গভর্নমেন্ট অফ ইন্ডিয়াও সাপোর্ট করে, ব্যাকআপ দেয়। এই স্কিমটা কি? তোমাদেরকে স্কিমের নামটাকে আইডেন্টিফাই করতে হবে। সো এই চারটে স্কিম আছে এখানে, সুকন্যা সমৃদ্ধি যোজনা, বেটি বাঁচাও যোজনা, বেটি বাঁচাও বেটি পড়াও,
অটল পেনশন যোজনা অ্যান্ড পিএম জন সুরক্ষা যোজনা, এই চারটের মধ্যে কোনটি স্কিম পেরেন্টসকে ফান্ড রেজ অ্যান্ড বিল করার জন্য এনকারেজ করে ফর দেয়ার ফিমেল চাইল্ড, অ্যান্ড ইট ইজ অলসো ব্যাকড বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া? তো অনেকরাই সঠিক উত্তর দিয়ে ফেলেছো। ইটস অপশন এ সুকন্যা সমৃদ্ধি যোজনা। সুকন্যা সমৃদ্ধি যোজনা যেটা এমন একটা স্কিম আছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার, যেটা ফিমেল চাইল্ডের বাবা মাকে এনকারেজ করে ফর ফান্ড বিল্ডিং আপ দি ফান্ড ফর এডুকেশন অ্যান্ড ম্যারেজ এক্সপেন্সেস অফ দি ফিমেল চাইল্ড, অ্যান্ড এটা পুরোপুরি সেন্ট্রাল গভর্নমেন্ট স্পন্সার্ড স্কিম। ক্লিয়ার? মুভিং অন। 18th. Which of the following was launched with the objective of helping poor in rural areas to become self-employed through training? Self-employment of poor rural people, এই এম এর সাথে, এই অবজেক্টিভের সাথে কোন স্কিমটাকে লঞ্চ করা হয়েছিল? তো এটাতে সঠিক উত্তর হচ্ছে অপশন সি, ট্রাইসেম। ট্রাইসেম, যেটা ট্রাইফেড বলে একটা সংস্থা আছে আন্ডার মিনিস্ট্রি অফ ট্রাইবাল অ্যাফেয়ার্স, এই ট্রাইবাল অ্যাফেয়ার্সের ভিতরে এই ট্রাইসেম স্কিমটাকে লঞ্চ করা হয়েছিল, যার অ্যাকচুয়াল অবজেক্টিভটা হচ্ছে হেল্পিং পুয়ার ইন রুরাল এরিয়াস টু বিকাম self-employed. Okay, moving on. 19th. Housing for all by 2022. What is that scheme? Housing for all by 2022 এই স্কিমটার নাম কি? সরি। সো হাউসিং ফর অল বাই 2022 এই স্কিমের নামটা কি? অপশন এ স্টার্টআপ ইন্ডিয়া, অপশন বি অমৃত, অপশন সি স্কিল ইন্ডিয়া, অ্যান্ড অপশন ডি ডিজিটাল ইন্ডিয়া। তো সঠিক উত্তর তোমরা দিয়ে ফেলেছো, ইটস ভেরি গুড, ইটস অপশন বি অমৃত। অমৃত is known as housing for all by 2022. Okay, moving on. Last question of the day. Who is the author of the book Poverty and Un-British Rule in India? Poverty and Un-British Rule in India এর অথর কে? তো এটা আমরা হিস্ট্রিতেও পড়েছি, ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টে অনেকবার পড়েছি, প্রিলিতেও অনেকবার এই কোয়েশ্চেনটা এসেছে, অ্যাজ ওয়েল এজ মেন্সেও অনেকবার এই কোয়েশ্চেনটা এসেছে। তো সঠিক উত্তরটা তোমরা আনসার কমেন্ট বক্সে জানিয়ে দিয়েছো, ভেরি গুড, ইটস অপশন এ দাদাভাই নারোজি। তো দাদাভাই নারোজি বইটা লিখেছিলেন পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া। সো এটা হচ্ছে আমাদের সেট 9। নেক্সট ক্লাসে আমরা সেট 10 করব, যেখানে আমরা ইকোনমি পার্টটাকেই কভার করব। আফটার দ্যাট ফ্রম সেট 11 আমরা আবার পেপার 3 হিস্ট্রিতে মুভ অন করে যাব। ওকে, সো থ্যাংক ইউ ফর টুডে। টিল দ্যাট টাইম, অল দ্য ভেরি বেস্ট, স্টাডি হার্ড। থ্যাংক ইউ, জয় হিন্দ।